বাংলাদেশের বক্সিং ইতিহাসে এক উজ্জ্বল নাম সুরকৃষ্ণ চাকমা। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান বক্সিং ফেডারেশনের পেশাদার বেল্ট জয়ের অধিকারী। ফুটবলের ট্রায়াল থেকে শুরু, বিকেএসপির বক্সিং ক্যাম্পে হঠাৎ ঢুকে পড়া, লন্ডন, থাইল্যান্ডের রিংয়ে বাংলাদেশের পতাকা উড়ানো, সুরের যাত্রা স্বপ্নের মতো। আজ তিনি শুধু একজন বক্সার নন, একটি প্রেরণাও। আমি সুরকৃষ্ণ চাকমা, বাংলাদেশের প্রফেশনাল বক্সার, এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট চ্যাম্পিয়ন। বাংলাদেশে প্রফেশনাল বক্সিং করতেছি। আমি বক্সিং করেছি দীর্ঘ 2013 থেকে 2022 পর্যন্ত দেশকে রিপ্রেজেন্ট করেছি এমএসআর বক্সিংয়ে। বক্সিং মূলত আসলে ছোটোবেলায় আমরা মুভি দেখতাম, ওই মার্শাল আর্ট, বিশেষ করে মার্শাল আর্ট মুভিগুলো দেখতাম। ওই যে ব্রুস লি, জেট লি, এগুলো চাইনিজ মুভিগুলো দেখতাম। তখন বক্সিংয়ের প্রতি না, মার্শাল আর্টের প্রতি একটা ক্রেজ কাজ করতো আর কি। তখন থেকে মূলত যে মার্শাল আর্টটা পছন্দ করতাম। কিন্তু যখন বিকেএসপিতে ট্রায়াল দিই, তখন আমি তো প্রথমে ফুটবলার হওয়ার জন্য ট্রায়াল দিই। কিন্তু ফুটবলে যখন টিকি নাই, তখন দেখি কোন খেলাতে দেওয়া যায়। তখন দেখলাম তখন কোনো মার্শাল ছিল না, বক্সিং দেখছি, যেহেতু মার্শাল আর্টের সাথে বক্সিং রিলেটেড। তখন মনে করছি বক্সিংটা দিয়ে দেখি যদি টিকি কিনা। পরে দেখি বক্সিংয়ে টিকে গেছি আর কি। আমার অনুপ্রেরণা বলতে আমার যে ছোটোবেলার যে পরিবেশ, প্লাস বলবো আমার বাবা একটা অনুপ্রেরণা। কারণ ছোটোবেলা থেকে খেলাধুলা করতেন, ওনার মাধ্যমে মূলত স্পোর্টস খেলাধুলার সাথে পরিচিত হই। দেন আমার আশেপাশের যে পরিবেশ ছিল, আমার বাড়ি ছিল মাঠের পাশে, সবসময় খেলাধুলা থাকতো ওখানে, ফুটবল, ক্রিকেট, যা মানে লোকাল যে স্পোর্টসগুলো আর কি। তখন আমরা সবসময় খেলাধুলার একটা পরিবেশে বড় হয়েছি। তারপর আমার মামারা, ওনারাও খেলোয়াড় ছিলেন। তো এইভাবে এত বড় মাপের খেলোয়াড় না, ধরেন জেলা পর্যায়ে খেলোয়াড় ছিলেন, ফুটবল খেলোয়াড় ছিলেন, ভালো খেলোয়াড়। এভাবে আসলে ওনাদের দেখে থেকে আমি স্পোর্টসে বড় হই। পেশাদার বক্সিং মূলত 2015 সালে আলী জ্যাকো নামে ওয়ার্ল্ড কিক বক্সিংয়ের চ্যাম্পিয়ন ছিলেন। তিনি বাংলাদেশে একটা ট্যালেন্ট হান্টের জন্য আসেন। ওই ট্যালেন্ট হান্টে পুরো বাংলাদেশে ফাইট হয়। মানে ওনার টার্গেট ছিল যারা ওই ট্যালেন্ট হান্টে যারা 4-5 জন সিলেকশন করবেন, ওনাদের লন্ডনে নিয়ে ট্রেনিং করাবেন। তো ওখানে আমি ফার্স্ট সিলেক্টেড হই। তো ওই সিলেকশনের কারণে আমি লন্ডন চলে যাই ওনার সাথে। তো আমার দীর্ঘ 6 মাস ওখানে ট্রেনিং করি। তো মূলত ওখানে প্রফেশনাল বক্সিংয়ের যে মানুষের যে ট্রেনিং বা উন্নত মানের ট্রেনিং, লন্ডনে পিকক জিমে ট্রেনিং করি। তো ওখানে সবাই ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ার। তো ওদের সাথে ট্রেনিং করার পর আমারও প্রফেশনাল বক্সার হওয়ার একটা স্বপ্ন হয় আর কি। আমার দুইটা স্মরণীয়, সব ম্যাচই স্মরণীয়, কারণ সব ম্যাচে ডেডিকেশন থাকতে হয়। কারণ সবই আমার 9-10টা ফাইট করছে, শুধু একটা বাদে সবই ইন্টারন্যাশনাল। তো আমার সব ফাইটই গুরুত্বপূর্ণ ছিল। তবে সবচেয়ে ফার্স্ট যেটা বলতে পারি, ইন্ডিয়াতে ছিল। ইন্ডিয়া হারিয়ানাতে প্রথম ম্যাচ আমি বাংলাদেশের হয়ে আমি 2018-তে নকআউটে জিতি আর কি, হারিয়ানাতে। দেন এবিএফ টাইটেল, যেটা এশিয়ান বক্সিং ফেডারেশন একটা এশিয়ান টাইটেল। তখন ওটাও স্মরণীয়, যেটা কোনো বাংলাদেশি তখন বেল্ট পায় না বাংলাদেশের পক্ষে। তো ওইটাও স্মরণীয় ছিল। এই দুইটা ম্যাচ, ফার্স্ট অ্যান্ড এবিএফ যে টাইটেলটা। আমি লাইট ওয়েটে খেলি, লাইট ওয়েট ক্যাটাগরি, লাইট ওয়েট, সুপার লাইট, এই দুইটাতেই খেলি। লাইট 61 থেকে 61.5 আই থিঙ্ক। সুপার লাইট 63.5। মুভ বলতে আসলে আমি সব ধরনের, যেমন ভালো ভালো বক্সার ওয়ার্ল্ড লেভেলে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন, ওনাদের ফলো করার ট্রাই করি। যেমন যারা যেমন মোহাম্মদ আলী, ওনার ফুটওয়ার্ক দেখে ট্রাই করি কিছু করার। দেন মেওয়েদার, মানে সব ওয়ার্ল্ডের যত গ্রেটেস্ট বক্সার আছে, এখন তো ইউটিউব দিয়ে সব কিছু পাওয়া যায়। ওনাদের খেলা দেখে যেগুলো মুভগুলো ভালো লাগে, ওগুলোই প্র্যাকটিসে ট্রাই করার চেষ্টা করি আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন তো আমার টার্গেট সামনে আমি গ্লোবালি আমার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 400। তো আমি যে লেভেলে আছি 10-1, এটা ইন্টারন্যাশনাল অনেক হিউজ। মানে 10টা ফাইট করছি, খালি একটা লস, ইন্টারন্যাশনাল 10টা ফাইট। তো আমার এখন নেক্সট টার্গেট ইউএসএ ডিবিট করা। ইউএসএ বা ইউকেতে, যদি ইউরোপে, মানে যেখানে বক্সিংয়ের বলা যায় এটা স্বর্গ, মানে যেখানে বক্সাররা বেশি খেলে বা বক্সারদের প্রাইজ মানি বেশি, ওই দিকে যাওয়ার স্বপ্ন বেশি। কারণ ওখানে যেতে পারলে আপনি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমি প্রাউড ফিল করবো। কারণ বাংলাদেশি কোনো বক্সার আজ পর্যন্ত ইউএসএতে খেলা নাই। তো আমার যে র্যাঙ্কিং, আমার যে রেকর্ড আছে, ওটা ইউএসএতে খেলার মতো যোগ্যতা অর্জন করেছে। তো আমার নেক্সট টার্গেট ইউএসএতে খেলা। দেন পরবর্তী টার্গেট ওয়ার্ল্ডের কোনো টাইটেল। আমার তো মূল টার্গেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু তারপর এগুলো তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো আমার ওইটার পরে আমার নেক্সট টার্গেট কোনো টাইটেল নেওয়া, এশিয়া বা ওয়ার্ল্ড টাইটেল নেওয়া আর কি। আশা করি চ্যালেঞ্জ
অনেক ধরনের চ্যালেঞ্জই আছে, কারণ হচ্ছে এক তো নিজের সাথে যুদ্ধ করতে হয়, ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে। এটা বক্সিং তো এটা রাফ অ্যান্ড টাফ গেম, এটা তো আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ নিজের সাথে করতে হয়, প্লাস ফিনান্সিয়ালি করতে হয়, কারণ ফিনান্সিয়ালি সাপোর্ট যদি না পাওয়া যায়, ভালো ট্রেনিং করতে পারি না, বিদেশে গিয়ে ট্রেনিং করতে হয়। কারণ আমাদের যে লেভেলের যে কোচগুলো আছে আমাদের দেশে, ওরা প্রফেশনাল লেভেলে না, ইন্টারন্যাশনাল লেভেলে জিততে হলে, বিশেষ করে প্রফেশনাল বক্সিং আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেলে জিততে চান, আপনি অবশ্যই একটা ভালো ট্রেনারের কাছে ট্রেনিং করতে হবে। আমি বলতেছি না যে বাংলাদেশের ট্রেনারটা খারাপ, কিন্তু আমাদের লেভেলটা এখনও ওই লেভেলে যায় নাই। প্রফেশনাল বক্সারদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা বা এশিয়ান চ্যাম্পিয়ন করা, ওরকম কোচ এখনও আমাদের দেশে নাই। তো এই জন্য বাধ্য হয়ে আমি হচ্ছে দেশের বাইরে গিয়ে ট্রেনিং করতে হয়। ওটার কারণে আমার হচ্ছে অবশ্যই ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, তো ওখানেও পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাওয়া যায় না যে পরিমাণ দরকার। তো আমরা সেই জন্য আমি ধরেন ইয়ারলি মাত্র একবারই যাই, 1 মাস, বেশি হলে 20 দিন থাকতে পারি, যে স্পন্সর কিছু টাকা ম্যানেজ করে কয়েকটা নিয়ে ট্রাই করি আর কি। কিন্তু এটা থেকে এটার জন্য হচ্ছে আমাদের প্রচুর সাপোর্ট দরকার। বিভিন্ন ধরেন সরকারিভাবেও করতে পারে, আর বেসরকারি অনেক কর্পোরেট যদি স্পন্সর করতে চায় বা করা উচিত স্পোর্টসে যদি, কারণ এরকম আমাদের যে বক্সিংয়ের মতো, বক্সিং বলেন, মুয়াই থাই বলেন, MMA বলেন, অনেক বাংলাদেশে কিন্তু অনেক প্লেয়ার আছে, ওরা চায় দেশের জন্য কিছু করতে। তো এটাও কিন্তু আমি মনে করি এটা সাপোর্ট দেওয়া দরকার প্লেয়ারদের। আমি যদি বলি, সম্ভাবনা অবশ্যই আছে, কারণ বিদেশে যারা বাংলাদেশি প্লেয়ার যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে, বাংলাদেশের সবই কিন্তু বাংলাদেশি ব্লাড। তো আমরা কেন পারবো না? ওরাও বাংলাদেশি, হয়তো বা ব্রিটিশ বর্ন, লন্ডনে জন্মগ্রহণ করছে, কিন্তু বাংলাদেশি বা বাংলাদেশি ব্লাড আছে। ওরা পারলে, আমরা যদি ওরকম সুযোগ সুবিধা পাই, আমরাও কিন্তু অনেক কিছু ভালো ওয়ার্ল্ড লেভেলে যেতে পারবো। আমরা এর মধ্যেই আমরা দেখিয়ে দিয়েছি আমরাও করতে পারি। তো আমি মনে করি এটা বাংলাদেশে এখনও গ্রোয়িং স্পোর্টস, এটার জন্য হচ্ছে সাপোর্ট দরকার, মিডিয়া থেকে সাপোর্ট, স্পন্সরের থেকে সাপোর্ট, সরকার থেকে সাপোর্ট, এই সবগুলো যদি আমরা এক করতে পারি, তাহলে এটার অনেক ভবিষ্যৎ ভালো আছে। কারণ এটার একটা আলাদা দর্শক আছে, মানুষজন পছন্দ করে এটা হচ্ছে গ্লোবালিও ডিমান্ড আছে। এটা আসলে আমাদের যে এই মার্শাল আর্ট, বিশেষ করে এই সেক্টরে মানুষ সবাই কিন্তু খেলবে না। অনেকে বলবেন 10 লাখ টাকা দিব, তারপরেও মারামারি করবে না। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ আছে যারা এটা মনে করে ওয়ারিয়র গেম, যারা ফাইটার, এটা কিন্তু সবাই ফিল করে না। বাইরের দেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষদের বলা হয় মার্শাল আর্টকে এমনভাবে জীবনের সাথে লাইফস্টাইল করে দেয়, এটা মানুষের মেন্টালিটি কিন্তু মানে ফিলোসফিক্যালি ফাইটার মাইন্ডেড হয়ে যায়। আপনি ব্যক্তি জীবনে কিন্তু এটা প্রভাবটা পড়ে, ফাইটার মাইন্ডটা। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে হচ্ছে ওরকম ফাইটার তৈরি হবে যদি সাপোর্ট পাওয়া যায়। এখন হচ্ছে আমাকে দেখে ধরেন আমাদের এলাকায় অনেকে উৎসাহ ফিল করতেছে যে আমরাও করব। আগের তুলনায় কিন্তু অনেক যে এই সেক্টরে আসতেছে মানুষজন। রাঙামাটিতে আমার একটা ছোট জিম আছে, রাঙামাটি কমব্যাট ফিটনেস জিম। ওখানে মূলত হচ্ছে আমি ওটা ফিটনেস জিমও, আর কমব্যাট যারা বক্সিং শিখতে চায় ওদেরকে হচ্ছে আমি আমার যেগুলো স্টুডেন্ট ওদেরকে এখন হচ্ছে বিনা খরচে করাচ্ছি বক্সিংটা। আমি ওখানে প্ল্যান আছে হচ্ছে ওখান থেকে একটা মানে ইন্টারন্যাশনাল লেভেলে ফাইটার তৈরি করা আর কি, দেশে যাতে রিপ্রেজেন্ট করতে পারে, দেশের জন্য যাতে ভালো কিছু অর্জন করতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমি আরও সাপোর্ট পাই, এটা তো আমি ব্যক্তি উদ্যোগে করেছি, যদি আমি আরও সাপোর্ট পাই, আমার জিমটা যদি আরও পর্যাপ্ত ইকুইপমেন্ট দিতে পারি, আরও অনেক প্লেয়ার তৈরি করতে পারবো। এটা হচ্ছে ফিজিক্যালের চেয়ে মেন্টালে দুটোটাই বোর্ড। ফিজিক্যাল চ্যালেঞ্জটা আপনার নিজের সাথে, আর মেন্টাল চ্যালেঞ্জটাও নিজের সাথে। কারণ হচ্ছে আপনি হচ্ছে গেমের সময় অনেক প্লেয়ার হচ্ছে সেম হয়ে যায়। মেন্টালি যে স্ট্রং থাকবে, মাইন্ডটা যে স্ট্রং থাকবে, ওই জিতবে। কারণ স্কিল, একটা বাইরের দেশের প্লেয়ার আপনার সেম ট্রেনিং করবে, সেম ফ্যাসিলিটিস দিয়ে, যখন সেম হয়ে যায় তখন ওটা হয়ে যায় মেন্টাল গেম। অনেক সময় হচ্ছে যে মেন্টালি, এটার জন্য আমাদের হচ্ছে কনসালটেন্সি দরকার আছে, কিন্তু এটাও তো আমরা পাই না। এটার জন্য মেডিটেশনের দরকার আছে, আপনার সাইকোলজিস্টের ডক্টর দেখানো উচিত। এগুলো যদি সব কিছু হয়, এটা অবশ্যই মেন্টাল দরকার। প্রতিদিন অ্যাজ ইউজুয়াল গেমস না থাকলেও আমি ট্রেনিং করি, উইকলি 1-2 দিন অফ থাকে, দেন আমি রেগুলার ট্রেনিং করি। আমার খেলা থাকুক না থাকুক, আমি কিন্তু ওই মডারেটলি আর কি। যেমন গেমস থাকলে একটু ইন্টেন্সিটি বাড়ে, গেম না থাকলে একটু কমে, এটা হচ্ছে ডিফারেন্স। আমি হচ্ছে সবসময় ট্রেনিং করি, এটা আমার ক্ষেত্রে। সকালে কার্ডিও দিয়ে শুরু হয়, কার্ডিও ধরেন সপ্তাহে 3 দিন রানিং করলাম, 2 দিন জিম করলাম স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য। পরে বিকালে হচ্ছে গেম সেশন, যে আজকে যেটা করলাম, মানে বক্সিং রিলেটেড। মাঝে মধ্যে স্পারিং থাকে, ফাইট থাকে, উইকলি 1 ডে।
ডায়েট মূলত আমি একটু ধরেন মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করি আর কি। ধরেন কার্ব, যদি যাদের ওয়েট, আমি হচ্ছে আমার তো এত কার্বটা নিতে হয় আমার, কারণ হচ্ছে আমরা প্রচুর কষ্ট ইয়ে করি, আমাদের পরিশ্রম করি, আমাদের কার্ব আমাদের সমস্যা নেই। ভাত, আলু এগুলো খাই। কারণ প্রোটিন, ধরেন হচ্ছে প্রোটিন আপনার চিকেন খেতে হবে রেগুলার, যেগুলো হচ্ছে ভালো প্রোটিন আর কি। ধরেন আপনার যেগুলো ধরেন যে রেড মিটটা একটু কম খাওয়ার ট্রাই করি, ভেজিটেবল বেশি, শাকসবজির সালাদ বেশি খাই আর কি। ধরেন মশলা জাতীয় খাবার একবারে অ্যাভয়েড করি, মাঝে মধ্যে খাই, না মিথ্যা বলবো না, মাঝে মধ্যে খাই। তাদের বলবো আগে হচ্ছে এটা বলবো একটা ডিসিপ্লিন গেম, এটা করলে কিন্তু আপনার লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাবে। সবাই কিন্তু প্লেয়ার হতে পারবে না, তবে এটার সাথে যারা থাকবে এটা কিন্তু লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যাবে। একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠা, দৌড়ানো, ডিসিপ্লিন, মানে খাওয়া দাওয়া থেকে সব কিছু কিন্তু এটা হচ্ছে ভালো একটা জীবন লিড করতে সাহায্য করবে, যদি প্লেয়ারও না হয় আর কি। আমি মনে করবো এটা করা উচিত সবার। বাংলাদেশ প্রতিদিনকে অনেক ধন্যবাদ জানাই। আমি আশা রাখবো ওনারা বাংলাদেশের স্পোর্টস নিয়ে আরও অবদান রাখবেন। ধন্যবাদ।